হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আর চ্যানেলের নতুন বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই। এই বাড়িটাতেই বলেছিলাম, আগের যে ব্লগটা শেয়ার করেছি, যে আমরা বেড়াতে এসেছি তো ফ্লোরিডার পেনসাকোলা বলে একটা বিচ শহরে। তো সেখানের যে এয়ারবিএনবিটাতে আমরা ভাড়া রয়েছি আর কি, তো সেই এয়ারবিএনবিটার বাইরেটা, সাধারণত এয়ারবিএনবিগুলো দেখেছি বেশ ছিমছাম সুন্দর করে ভেতরটা গোছানো সাজানো থাকে, কখনো কখনো তো খুবই সুন্দর থাকে, আর কোনোটা আবার খুব ছিমছাম করে সাজানো থাকে, কিন্তু তার মধ্যেই খুব সুন্দর সিম্পলের মধ্যে লাগে আর কি, খুব অল্প জিনিস দিয়ে সাজানো গোছানো থাকে। আর তাছাড়া হচ্ছে বাইরেটা, সাধারণত বাইরেগুলো তো এখানকার ম্যাক্সিমাম জায়গাতেই তো প্রচুর গাছপালা থাকে। তো কোথাও কোথাও দেখেছি এয়ারবিএনবির বাইরে বেশ কিছু নাম না জানা ফুলের গাছ থাকে, আর তাতে খুব সুন্দর সুন্দর ফুল ফুটে থাকে। আবার কোথাও কোথাও দেখেছি চেনা জানা ফুলের গাছই থাকে, যেমন এখানে দেখুন, এখানে একদম বাইরে সাধারণ একদম আমাদের বাড়িতে যেরকম বাগানে নয়নতারা ফুল ফোটে, তবে হাইড্রেঞ্জিয়াটা কিন্তু বাড়িতে সব জায়গায় ফোটে না, কারণ গরমের দেশে হাইড্রেঞ্জিয়াটা একটুখানি কমই বেঁচে থাকে আর কি, সারভাইভ করতে পারে না। কিন্তু আমাদের দেশেও দার্জিলিং, সিমলা, কাশ্মীর এই সমস্ত জায়গাতে আমি দেখেছি খুব বড় বড় হাইড্রেঞ্জিয়া ফুলের গাছ হয়। তো এখানে হাইড্রেঞ্জিয়া ফুটে আছে, এছাড়াও নানান ধরনের গাছপালা দিয়ে ভর্তি, আর সুন্দর করে ছোট্ট করে একটু সাজানো। এমনিতে তো আমেরিকার যেসব ঘরবাড়িগুলো হয় আর কি, তো সেই ঘরবাড়ির যে সামনের ফ্রন্ট ইয়ার্ডটা থাকে বা ব্যাকইয়ার্ডটা থাকে, ব্যাকইয়ার্ডটা তো মানুষ যে যা নিজের মতো করে সাজায় আর কি, কেউ কেউ অনেক কিছু সবজির গাছ টাছ লাগায় কিন্তু কর্নার করে। আর ফ্রন্ট ইয়ার্ডেও একটু জায়গা থাকে যেখানটায় হচ্ছে গিয়ে কিছু ফুলের গাছ বসানো যায়, আবার বাকি স্পেসটাতে ঘাস তো বসাতেই হয়, মানে এটা ম্যান্ডেটারি আর কি, ঘাস এদেশে লাগাতেই হয় দেখেছি। মানে এটা আমার শোনা, আমি পুরোপুরি সঠিক সত্যিই কিনা, মানে একদম সত্যি ম্যান্ডেটারি কিনা মানে সেটা আমি বলতে পারবো না, তবে আমি শুনেছি এটা যে ম্যান্ডেটারি। কিন্তু যেই এই যে দেখুন ঘাস, এখানে এদিক ওদিক দুদিকের রোতের বাড়িতেই এরকম ঘাস দেখা যাচ্ছে সামনেটাতে, তো এরকম ঘাস বসাতে হয়। তো এরকম ঝাউ গাছ, তারপরে কিছু টুকটাক ছোটোখাটো গাছ দিয়ে, আর বাকি পুরো রোটা এরকম বড় ছোট বাড়ি দিয়ে ভর্তি। এই রকমই আমাদের এয়ারবিএনবিটার বাইরেটা ছিল। চলুন তাহলে এবার আমরা বেরিয়ে যাই। সকালে অল্প একটুখানি ব্রেকফাস্ট এয়ারবিএনবিতেই নিজেরা করে খেয়ে নিয়েছি। আর আজকে একদম প্রথমেই বিচে যাব না, প্রথমে যাব একটা ফোর্টে। সেই ফোর্টটা একদম বিচের সাইডেই ফোর্টটা, যদিও এই যে এইটাই হচ্ছে ফোর্টে ঢোকার একদম মুখে গেটটা। হ্যাঁ আসছি। আর এইখানে দেখুন রন আমার ঘুঘু পাখি কি কাণ্ড ঘটিয়েছে দাঁড়ান, আমি পরের জায়গাটাতে পৌঁছে তারপর বলছি, একটু ছবি তুলে আসি। আর তেমন কিছুই না, এইটা যেই সময়কার ব্লগ, মানে ধরুন আজ থেকে প্রায় আরও 2.5 থেকে 3 বছর না হলেও 3 বছরের একটু কম, সামান্য 5 মাস মতো। সে সময় রন আরেকটু ছোট ছিল, আর সেভাবে হাঁটতো চলতো কিন্তু সবসময় পড়ে যেত। এমনই তার হাঁটার ভঙ্গি ছিল যে একটু দৌড়ানো ভান করলেই অমনি পড়ে যেত। আর ঠিক এই এয়ারবিএনবিটার যে সামনেটা দেখলেন, যেখানে গাড়িগুলো পার্কিং করা ছিল, ওইখানটায় হাঁটতে হাঁটতে এসে আর ধূপ করে এমন পড়লো ওই পিচটার মধ্যে, দুটো হাঁটু একেবারে কেটে ফেটে চৌচির হয়ে গেছে। আর তারপরে গিয়ে একটু ওষুধ খেয়ে, যেহেতু এই কদিন ধরে ওর বিচের জল টল ঘেটে একটু সর্দি হয়েছে, ওই জন্য আমরা একটু ওষুধ খাইয়ে দিয়েছি, আর তারপর ঘুমিয়ে পড়েছে। আর ঘুম সমেতই ওকে এখন স্ট্রোলারে নিয়ে চলুন ফোর্টটার ভেতরে একটু ঢুকে দেখি। ফোর্ট অর্থাৎ মানেই তো বোঝা যাচ্ছে যে এটি একটি দুর্গ। তো এই দুর্গটি বানানো হয়েছিল, যেহেতু এটা পেনসাকোলা মানে ফ্লোরিডার একটা শহর, পেনসাকোলা এটা বিচ শহরই, তো এখানে সমুদ্র থেকে যাতে বাইরের দেশ থেকে আক্রমণ রোখার জন্য, আগেকার দিনে তো যেমন বাইরের দেশ থেকে অন্যান্য দেশে অ্যাটাক হতো, আর যেহেতু জলপথেই বেশি অ্যাটাক হতো, কারণ আমরা সকলেই জানি যে সেই সময়ে সেই যুগে আকাশপথের যাতায়াত অত উন্নত হয়নি, আর স্থলপথেও অত
যানবাহন তখন তৈরি হয়নি, তো সমস্ত কিছুই জলপথ দিয়ে আক্রমণ হতো, জলপথ দিয়ে অনেক জায়গায় যাতায়াত করা হতো। তেমনি ফ্লোরিডারও এই পেনসাকোলা শহরের এই জায়গাটার নাম হচ্ছে সান্তা রোজা আইল্যান্ড। তো এই সান্তা রোজা আইল্যান্ডে যে মিলিটারি ইয়ার্ডটা ছিল সেটাকে শত্রুদের হাত থেকে বাঁচানোর জন্যই এই ফোর্টটি তৈরি করা হয়েছিল। ফোর্টের আছে 5টি দেওয়াল, আর ভেতরে নাকি সেই সময়তে প্রায় 200টা মতো কামান ছিল, তবে এখন অতগুলো আর নেই। সেই অবশিষ্টাংশগুলোই বরং চলুন ভেতরে গিয়ে ঢুকে দেখি। তো সাইট সিন দেখতে বেরিয়ে আজকে এখন আমরা প্রথম ঢুকলাম হচ্ছে গিয়ে ওই একটু আগে একটা বোর্ডের কাছে দাঁড়িয়েছিলাম, গালফ আইল্যান্ড ন্যাশনাল সিশোর বলে। তো এটার বেসিক্যালি একটা পোর্টের ভেতরে ঢুকেছি। তো এখন এখানে যেগুলো দেখতে পাচ্ছি তার মধ্যে তো সবই ধ্বংসস্তূপ। আর এই দেখুন এখানে বড় বড় কামান, এ তো একটা কামান, এরকম আরও অনেকগুলো কামান আছে। এমনিতেই দুর্গটির নাম হচ্ছে গিয়ে ফোর্ট পিকেন্স, কিন্তু যেহেতু এটা ন্যাশনাল পার্ক সার্ভিসের মধ্যে পড়ে সেই জন্য এটার নাম এখন ফোর্ট পিকেন্স ন্যাশনাল সিশোর আইল্যান্ড হয়ে গেছে, যেহেতু এটা আইল্যান্ডেও অবস্থিত। আর ফোর্টটি নির্মাণ হয়েছিল 1834-এ। আর এই দেখুন, বললাম না তখন যে ফোর্টটার 5টা দেওয়াল বিশিষ্ট, এইখানে বোর্ডে একটা মানচিত্রের মধ্যে ভালো করে আঁকা আছে 5টা দেওয়াল বিশিষ্ট এই ফোর্টটি। এখনও পর্যন্ত বেশ ভালো মতোই অবশিষ্ট অংশগুলো রয়ে গেছে, দেখলে বোঝাই যাচ্ছে যে ফোর্টটা অনেক যুদ্ধ জ্বালা ঘাত প্রতিঘাত সহ্য করে এই ইঁটগুলো এখনও দাঁড়িয়ে রয়েছে। কত শ্যাওলা পড়ে গেছে, তবে আমরা কিন্তু একদমই এখান থেকে একটুও ফটো তোলার একটা মুহূর্ত ছাড়িনি। সমস্ত জায়গায় জানেন তো এত ফটোজেনিক ছিল। স্পেশালি দেখেছি যে এইরকম ইট শ্যাওলা ধরা, তারপরে গিয়ে লালচে এক ধরনের পলিস্তরা পরে আছে, এই ধরনের জায়গাতে খুব সুন্দর ফটোশ্যুট হয়, স্পেশালি যদি শাড়ি পরে থাকা যায়। তবে বিচের ধারে গরমের মধ্যে আর সেটা সম্ভব নয়। যাক, আরও ভেতরে ভেতরে অনেক কিছু জায়গা ছিল। এই যে দেখুন, গলি গলি দিয়ে গিয়ে বেশ কিছু ঘর বারান্দা, এই সমস্ত কিছু দিয়ে ফোর্টটা ভর্তি ছিল। যাক, ফোর্টের নিচের তলাটা দেখা হয়ে গেছে, এবার একদম ফোর্টের ছাদে কি আছে চলুন একবার উঠে গিয়ে দেখি। অনেক জায়গা ভেঙে চুরে গেছে, আবার কোথাও কোথাও ছাদ দিয়ে একটু আধটু জলও পড়তে দেখা যাচ্ছে। ওই জন্যই নিচে নিচে কখনো কখনো জল পড়ে থাকতে দেখতে পাওয়া যাচ্ছে। তাও পুরো জায়গাটা দেখছি খুব সুন্দরভাবে সংরক্ষণ করে রেখেছে। $25 করে এন্ট্রি ফি। আর এই দেখুন, গল্প করতে করতে ওপরটায় উঠে চলে এসেছি। আর ছাদে একটা বিশাল বড় কামান বসানো আছে। ওই দুর্গের ওপর থেকে যেরকম কামানগুলো বসানো থাকতো আর কি আগেকার দিনে, বেশিরভাগ তো দেখা যায় যে ছাদ থেকে শত্রুপক্ষের লোক কোথায় কত দূরে আসলো সেগুলো দেখে কামান থেকে গোলা বারুদ নিক্ষেপ করা হতো। তো এখানেও এই একটা কামান, আর ওই দূরে আরও আর একটা কামান দেখছি বসানো রয়েছে। এই রকমই কিছু নিদর্শন রয়ে গেছে। চলুন এবার খিদে পেয়েছে, যাই একটা কোনো দেশি রেস্টুরেন্ট খুঁজে আর খেতে ঢুকি। শেষমেশ ফোর্ট টোট ঘুরে ভীষণ খিদে পেয়েছে, সেই সকালে বেরিয়েছি, তাই জন্য আমরা এখানে এখন একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট খুঁজেছি। তো সেই ইন্ডিয়ান রেস্টুরেন্টটাতে ঢুকি এখন। চলুন দেখি কি কি খাবার আছে এখানে, মনের মতো কোনো খাবার পাই কি না। এই যে এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে টেস্ট অফ ইন্ডিয়া রেস্টুরেন্ট, লাঞ্চ, বাফে অ্যান্ড ডিনার। মামা কি খাবে তুমি? এরন হ্যাঁ, এখানে আসলে খাবারের মধ্যে সমস্ত কিছুই দেখছি বাফে সিস্টেমে আছে, লাঞ্চ মেনুগুলো। তো আমরা ভাবলাম যে প্রচুর কিছু খাবার এখানে, ওই $20 to $22 করে ইচ পারসন। তো এখানে দেখুন প্রথমে কিছু স্ন্যাক্স আইটেম রয়েছে, আর তার সঙ্গে মেন কোর্স
তারপর তো ডেজার্টে রয়েছে বহু জিনিসপত্র। এর মধ্যে থেকে আমাদের যার যা পছন্দ সেই সমস্ত কিছু তুলে নিয়ে গিয়ে, মানে এতই কিছু এখানে খাবারের অপশান ছিল। আর আমাকে ওনারা বারবার করে বলেও দিচ্ছিলেন যে আমি যেন আমার ব্লগে ওনাদের রেস্টুরেন্টের নামটা একটুখানি বলে দিই। আর এই দেখুন আমরা কি আপাতত থালার মধ্যে তুলে এনেছি। থালা একদম উপচে পড়ছিল, অত খাওয়াও সম্ভব নয়। মানে এই যে $22 এত খাবার পাওয়া যাবে, এটা সত্যিই অসাধারণ। একদম হালকা বাঁধাকপি আর প্লেন রাইস থেকে শুরু করে বাটার চিকেন আর মাটন, সমস্ত কিছুর প্রিপারেশন খুব সুন্দর আর খুব টেস্টি ছিল। আচ্ছা, এগুলো হচ্ছে সব ডেজার্ট। এখানেও কিছু ডেজার্ট আছে। নারকেল নাড়ুর মতো কী লাগছে রে বাবা। আর এটা তো হচ্ছে শাহি টুকরা, আর এটা সন্দেশ। দারুণ। এবার জাস্ট আমরা এখন খেয়ে দেখি যে খাবারগুলো কেমন। নাইস ফুড না? গুড। But you give me this in my mouth. খাও খাও। Ron, is the food yummy? You have eaten the papad? Khao. Eat kar. তুমি বুঝবে না, তুমি বুঝবে না, কি হয়েছে? তুমি বুঝবে না। ওকে, বসবো না। যখন রেস্টুরেন্টটাতে ঢুকলাম তখন জানেন তো ওপরটা লক্ষ্য করেছি, কিন্তু এত খিদে পেয়েছিল তখন, এত সুন্দর করে সাজিয়ে রেখেছে সেটা আর তখন দেখা হয়নি। আর এই দেখুন বেরিয়ে যাওয়ার সময় ওপর দিকটা কি সুন্দর করে যে সাজিয়ে রেখেছে। যে কোনো জায়গায় আমেরিকার দেশীয় রেস্টুরেন্টগুলোতে ঢুকলে একটু না একটু আমাদের দেশের ছোঁয়া থাকেই থাকে, আর তাতেই বেশ নিজের মতো আপন আপন লাগে। আর বাইরেও কিছু বেশ বসার জন্য চেয়ার টেয়ার পাতা আছে। এই গরমকালটায় ধরুন বিকেলের দিকটা হলে মানুষ একটু বাইরে বসে খাওয়া দাওয়া করতে পারে। আমরা অবশ্য এটা যেই সময় গিয়েছিলাম সেটা তখন সেপ্টেম্বর মাস ছিল। আর ফ্লোরিডা ওইসব সাইডে মোটামুটি নভেম্বরের শেষ অবধিও তো দেখি বেশ ভালো রকম ওয়েদার থাকে। সে বছর যখন ক্রুজে গিয়েছিলাম তখন আমরা ডিসেম্বর মাসে গিয়েছিলাম, আর ফ্লোরিডা দেখেছিলাম বেশ সুন্দর ওয়েদার। যাক, আমাদের খাওয়া দাওয়া হয়ে যেতে এখন এবার আবার আমরা আরেকটা বিচে আসলাম। এই দেখুন কি সুন্দর লাগছে না, কি অপূর্ব যে সাদা রঙের বালিটা, আর ওপরের আকাশটা নীল, আর মাঝে দেখুন সমুদ্রের জলটা গাঢ় নীল, আর সামনের দিকটা হালকা সবুজ অথবা সি গ্রিন বলা যায়। কি যে অপূর্ব লাগছে। চলুন বরং একটু জলের সামনে যাই। ওই দিকটা দেখছি বেশ কিছু পাখি খেলা করছে, ওগুলোকেও সামনে থেকে দেখব, খুব মজা লাগে। আজ সকাল থেকে যখন বেরিয়েছি, প্রথম একটা জায়গায় দাঁড়িয়ে যখন ফটো তুলছিলাম তখন এই রকম ঘাসের যে গাছগুলো বলছিলাম আমি কাশফুলের মতো, বাট এটা এক ধরনের ঘাস বসিয়ে রেখেছে এই জাস্ট এই বালিগুলো যাতে মানে ধরে রাখতে পারে সেজন্য। তো সকাল থেকে ইচ্ছে করছিল যে কখন এই রকম গাছওয়ালা একটা বিচে যাব। তো আলটিমেট আসতে পেরেছি, ভীষণ সুন্দর লাগছে। মানে এই সিনারিটা সামনে থেকে দেখছি তো, সমুদ্রের একদম একটা হালকা সবুজ সমুদ্রের জল। এই হালকা সবুজ সমুদ্রের জলটার হালকা সবুজ হওয়ার কারণটা এবার আমি আপনাদেরকে বলি। কারণ হচ্ছে গিয়ে আমরা গতকাল যেই সমুদ্রটাতে মানে যেই বিচটাতে স্নান করেছি সেই বিচটাতে বলা ছিল যে অ্যালগি আছে, অর্থাৎ শ্যাওলা। মাথায় গায়ে প্রচুর সবুজ সবুজ শ্যাওলা লেগেছিল। যে এই সবুজ এই জায়গাটার কালার হওয়ার কারণই হচ্ছে গিয়ে এখানে শ্যাওলা আছে, তো তার জন্যই কালারটা এইরকম হয়েছে। খুব ভালো লাগছে। তো চলুন এখন একটুখানি এখানে থাকবো, তারপর এখান থেকে আবার ফিরে যাব। উত্তমরা তো আজকে চলে যাবে, আর আমরা আবার ওই বাড়িটাতে ফিরবো। আর এই জায়গাগুলোতে পাখি
এই যে দেখছেন পাখি ডিম পাড়ছে, এখানে পাখির ডাকের আওয়াজ পাচ্ছি। পাখি যাতে ডিম পেড়ে পারতে পারে সেজন্য এখানে এইভাবে ঘিরে রেখেছে, যাতে ওদেরকে কেউ ডিস্টার্ব না করে। যে এরিয়া ক্লোজড বলে কত ধরনের ব্যবস্থা করতে হয়। হ্যাঁ, আমরা আজকে ঠিক করে এসেছি যে জলে আর নামবো না, কারণ অনেকটাই বেলা বেলা হয়ে গেছে। আর যেহেতু ওরা এক্ষুনি চলেও যাবে বাড়ি, সেই জন্য আর জলে নেমে শুধু শুধু সময়টা নষ্টও হবে, আবার ভেজাভিজি হবে জামা কাপড়। তবে রনকে বারবার ধরে বারণ করছিলাম জানেন তো, যে জলে নামিস না, আর একদম যেন জলে কিছু না ভিজে যায়। কিন্তু ও তো জলের পোকা, আর বাচ্চাদেরকে তো একদম থামিয়েও রাখা যায় না। বারবার খালি ওই বালতিটা নিয়ে চলে যাচ্ছে, জলের সামনে গিয়ে দাঁড়াচ্ছে। আর ঢেউ কি আর কারোর কথা শোনে? সে তো বাবা তার মতো আছড়ে পড়ে। আর তেমনি কখন এলোপাথারি আসছে, আর এই দেখুন ওইরকম করে এসে এসে কখন ওকে ভিজিয়ে দিয়ে চলে যাচ্ছে। আর এটাই ওর পছন্দের, যে ঢেউ এসে ওকে একেবারে এক গা ভিজিয়ে দিয়ে চলে যাবে। সেইরকম মতো ভিজেও গেছিলো। আর এদিকে পূজা একটুখানি ওর জন্য ওই যেসব সমুদ্রের জলে খেলার জন্য যে বিচ টয়গুলো এনেছে, ওইগুলো নিয়ে একটা ক্যাসেল বানিয়ে দিচ্ছে। আর তার দিকে তার যত না মন, তার চেয়ে বেশি সমুদ্র থেকে বালতি ভরে জল আনার মন। বালতি ভরে ভরে ওই যে নীল রঙের বালতিটি, সেটি ভরে ভরে খালি জল আনছে। ওই যে দূরে পূজা একটা দুর্গ করেছে, সেই দুর্গটা দিয়ে দুটো রাস্তা করেছে সরু সরু, সেইখানে জলটা ঢেলে দিচ্ছে। আর সেই জলটা সরু হয়ে এসে সমুদ্রের জলে পড়ছে। ওটাই ওর মজা। যাক, এখানে পাখিগুলো কি সুন্দর দাঁড়িয়ে আছে। আর এসব সমুদ্রের সিগালগুলো দেখতে পাওয়া যায়, কি মিষ্টি লাগে ওদের ছানাগুলোকে, একদম ছোট্ট মতো। দেখে অনেক সময় চড়ুই পাখির সঙ্গে ভুলও হয়ে যায়। আর বালির রঙটা এত সাদা বলে দেখুন সকাল থেকে কত মানুষ যে আনাগোনা হয়েছে এই বালিতে, এই বিচে পুরো বোঝা যাচ্ছে। কত মানুষের পায়ের ছাপ পড়ে রয়েছে। আর এখন দিনের শেষ, আর ছুটিটাও প্রায় শেষ হব। ওই জন্য বেলার দিকে আর অত মানুষের এই বিচটাতে ভিড় নেই। ও বুঝি একা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটাই ভাবছে যে ছুটিটা শেষ হয়ে গেল, আর এত মানুষ দেখতে পাবো না আবার একটা সপ্তাহ। এই পাখিগুলোর নাম হচ্ছে পেলিকান। অনেকটা সারসের মতোই দেখতে, তবে আরেকটু বেশ বড় সড়ো। এদের দেশের বেশ কিছু বীচ আছে যাতে এদেরকে ভালো মতো দেখতে পাওয়া যায়। খুব ভীষণ ছটফট করতেও দেখি না জানেন তো পাখিগুলোকে। যখন দাঁড়িয়ে থাকে চুপ করে দাঁড়িয়ে থাকে, তবে যখন মাছ খোঁজে খাবার জন্য তখন বেশ ঠ্যাং ঠ্যাঙে পাগুলো নিয়ে হেঁটে হেঁটে তাড়াতাড়ি করে যায়। আমরাও দেখছিলাম, আর ফটো তোলার জন্য বেশ দারুণ পোজ দিচ্ছিল। এমনিতেই দেখেছি আমেরিকার অনেক বিচ আছে অনেক জায়গায়, যে বিচগুলোতে খুব ভীষণ ভিড় হয় না। তবে যেই বিচগুলোতে আবার ভিড় হয়, সেই বিচগুলো আবার প্রচণ্ড রকমের ভিড় হয়। নিজেদের একটা তখন জায়গা দখল করার জন্য বেশ কষ্ট করতে হয় বা অপেক্ষা করতে হয়। এই দেখুন আমাদের মোটামুটি বেশ অনেকক্ষণ বিচে কাটানো হয়ে গেছে। এবার চলুন উঠে যাই। এইরকম কল আর শাওয়ারগুলো বোর্ডওয়াকের মধ্যে দেওয়া থাকে, যাতে করে যারা অল্প একটুখানি ভিজে যায় তারা এইখানেই পাটা ধুয়ে নিতে পারেন, আর রেস্টরুমে যাওয়ার দরকার পড়ে না। যাই হোক, আমরা তখন বিচ থেকে উঠেই গিয়েছিলাম। তারপরে উত্তম আর পূজা বাড়ি চলে গেছে। আমরা আবার সন্ধে সন্ধে করে একটু এসেছি পেনসাকোলার ডাউনটাউনটা দেখার জন্য। হ্যাঁ, হোয়াইট স্যান্ডের যেহেতু সাদা রঙের বালিটা, সেজন্য বালি থেকে একটা আলো, এই সূর্যটোপার যেই আলোটা সেটা রিফ্লেক্ট করে একটা অদ্ভুত সিলুট তৈরি হয়। তো সেটা খুব ভালো লাগবে দেখতে। তো সেই জন্যই আমরা তাড়াতাড়ি করে আরেকবার আসলাম। অবিকল এক কি বলুন, সমুদ্রে নামার রাস্তাগুলো কোথাও কোথাও এরকম বালি, আর দুই ধারে এরকম কাশের মতো গাছ, সোনালি সোনালি ধানের শীষের মতো হয়ে রয়েছে। আবার কোথাও একটা কাঠের মস্ত ইয়ার লম্বা বোর্ডওয়াক, তার মধ্যে দিয়ে হেঁটে চলো, নিয়ে সমুদ্রকে পাও। যাক, এখন আমাদের সন্ধেবেলায় আর রাতের বেলায় সমুদ্র দেখা হয়ে গেল। তারপর একটুখানি ডাউনটাউনটা ঘুরে, আর এই দেখুন এইটাই পেনসাকোলার শহরটা। যাক, চলুন এখন এয়ারবিএনবিতে ফিরে যাই। তারপরে খাওয়া দাওয়া করে কাল আবার সকাল সকাল এইখানটা থেকে একটুখানি ঘুরে আর বাড়ি ফিরতে হবে আবার আমাদের। এখন আবার পরের দিন সকাল হয়ে গেছে, আর একদমই এয়ারবিএনবিতে সময় নষ্ট না করে তাড়াতাড়ি প্রায় বেরিয়ে গিয়েছি সমস্ত কিছু গুছিয়ে। আর ওই দেখুন, ওই যে সাদা লম্বা মতো
জল ট্যাঙ্কিটা ওটা দেখতে পাচ্ছেন, ওটাই কাল রাত্রিবেলায় এসে একবার দেখেছিলাম। কেমন বেশ গদার মতো দেখতে, মানে গদায় যদি অত বড় সাইজের হয়ে যায় তাহলে ওইরকমই হবে। আর এটাই হচ্ছে পেনসাকোলার সি বিচটা। আর এখানকার সি বিচগুলোতে না একটা করে ওরকম পিয়ার থাকে, ওই যে কাঠের লম্বা মতো সমুদ্রের জলের মধ্যে চলে গেছে দেখতে পাওয়া যাচ্ছে, ওইরকম ওগুলোর মধ্যে দিয়ে হেঁটে একদম শেষ প্রান্তটায় চলে যাওয়া যায়, ছবি টবি তোলা যায়। আবার কাউকে দেখি অনেক সময় বসে বসে মাছ ধরে, সেগুলোকে যদিও বলে ফিশিং পেয়ার। আর এই পেনসাকোলা বিচটাতে প্রচুর দেখছি ওয়াচ টাওয়ার রয়েছে। বাহ, দেখেছেন বিচটার মধ্যে কি সুন্দর মাদুরের মতো পাতা রয়েছে। আসলে এটা দু রকমের কাজ করে। এক হচ্ছে গরমকালে যখন বালিটা খুব তেতে যায় তখন বেশ অনেকটা জায়গা জুড়ে এরকম মাদুরের মধ্যে দিয়ে যাওয়া যায়। আবার হচ্ছে কি ওই দিক থেকে যখন উঠে আসে তখন বালি বালি দিয়ে হাঁটতে অনেক সময় অসুবিধা হয়, তো এইটার মধ্যে দিয়ে হাঁটলে আর বালিতে পাটা গেবে যায় না। আর তাছাড়া অন্যরকম উপকারিতাও হয়তো আছে, সে ঠিক আমার আর জানা নেই। যাক, অ্যাকচুয়ালি তো এসেছি পেনসাকোলার বিচ দেখবো বলে, তা পেনসাকোলার বিচটাও দেখা হয়ে গেল। তো এই বিচটা দেখছি সবগুলো বিচের মধ্যে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আর জলের রঙটাও কিন্তু একদম অপূর্ব। যদিও আজ আর একদমই জলে নামবো না, জাস্ট হয়তো একটু জলকে ছুঁয়ে নিলাম। আর গতকাল তো আমাদের সঙ্গীরা চলেই গেছে, উত্তম আর পূজা। একা একা ঘুরতে তো আর অত ভালোও লাগে না, আর কেই বা জানতো যে পূজার সঙ্গে ওই লাস্ট দেখা। যাক, চলুন তাহলে গুটি গুটি পায়ে এবার বাড়ি ফেরা যাক। আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো ভ্লগে। ততক্ষণ সকলে খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আর ভ্লগটা কেমন লাগলো পারলে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। ভালো লাগলে প্লিজ একটু লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পারলে ব্লগটা একটু শেয়ার করে দেবেন আর লাইক করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।